প্রসবের পরে ডিপ্রেশনের সময় দেওরের প্রেমের প্রস্তাব পেলাম। তারপর যা ঘটল, প্রসবের পর আমি ডিপ্রেশনে ভুগছিলাম। স্বামী এ সময় বিদেশে ছিল। দেওর প্রতিদিন আমার খোঁজ নিতে আসত। একদিন বাচ্চা ঘুমিয়ে পড়লে আমি বালকনিতে দাঁড়িয়ে কাঁদছিলাম। দেওর এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বুদি, তোমার এই কষ্ট আমি দেখতে পারি না। আমি তোমাকে ভালোবাসি, তোমার বাচ্চাকেও। তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে পেতে চাই, ওই বাচ্চাকে আমার সন্তান হিসেবে মানুষ করতে চাই। ভাইয়াকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করোগ। আমি স্তব্ধ হয়ে গেলাম। ডিপ্রেশনের কারণে আমি দিনরাত কাঁদতাম, আর দেওর এই কঠিন সময়ে আমার পাশে ছিল। কিন্তু এখন সে আমাকে আলিঙ্গন করে এভাবে বলছে, ছাড়ো আমাকে। আমি তার হাত সরিয়ে দিলাম। এসব কি বলছো তুমি? আমি মাত্র বাচ্চা প্রসব করেছি, আর তুমি এসব কথা বলছ? বুদি, আমি জানি এটা তোমার জন্য কঠিন সময়। দেওর আমার চোখের দিকে তাকালো। কিন্তু আমি আর লুকাতে পারছি না। প্রতিদিন দেখছি তুমি কত কষ্টে আছো। ভাইজা তোমাকে এই অবস্থায় একা রেখে চলে গেছে। আমি আর সহ্য করতে পারছি না গি। আমি চোখের জল মুছে দেওরের দিকে তাকালাম। তুমি আমার দেওর, আমার স্বামীর ভাই। তুমি আমাকে সাহায্য করার জন্য এখানে আছো, এভাবে নয় গে। বুদি, আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু শুধু দেওর হিসেবে নয়। সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি তোমাকে ভালোবাসি, তোমার বাচ্চাকেও। আমি চাই তুমি আমার স্ত্রী হও, আমরা একসাথে বাচ্চাকে মানুষ করি গিয়ে। আমি আবার কাঁদতে শুরু করলাম। তুমি কি জানো না আমি কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি? আমি নতুন মা হয়েছি, আমার স্বামী আমাকে একা রেখে চলে গেছে, আর তুমি এসব বলছ? বুদি, এটাই তো বলছি। দেওর আমার চোখে চোখ রাখল। ভাইজা তোমাকে এভাবে একা রেখে চলে গেছে, কিন্তু আমি তোমাকে কখনো একা রাখব না। আমি তোমাকে ভালোবাসি, তোমার বাচ্চাকেও। আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী দাস। আমার বয়স ৪২ বছর। আমার স্বামীর নাম সুব্রত দাস, বয়স ৪৫ বছর। আমাদের ২ সন্তান, সায়ন্তন আর মিতালি। সায়ন্তন ১৯ বছর বয়সী, কলেজে পড়ে। মিতালি ১২ বছর বয়সী, স্কুলে যায়। আজকে আমি তোমাদের এমন এক গল্প শোনাব যা আমার জীবনকে সম্পূর্ণভাবে পাল্টে দিয়েছে। এটা শুধু একটা সাধারণ পারিবারিক গল্প নয়, বরং এতে আছে গোপন রহস্য, অপ্রত্যাশিত অ্যাডভেঞ্চার এবং এমন কিছু ঘটনা যা তোমাদের বিশ্বাসের বাইরে মনে হতে পারে। আমি যখন আমার দ্বিতীয় সন্তান মিতালিকে জন্ম দিলাম, তখন আমার স্বামী সুব্রত একটি গুরুত্বপূর্ণ প্রজেক্টের জন্য দুবাইতে ছিল। প্রসবের পর আমি গভীর ডিপ্রেশনে ভুগছিলাম, এবং আমার দেওর অনিরুদ্ধ প্রতিদিন আমার খোঁজ নিতে আসত। সে আমাদের বাড়ির পাশেই থাকত, আর সবার অজান্তে আমাকে সাহায্য করত। একদিন রাতে মিতালি ঘুমিয়ে পড়ার পর আমি বালকনিতে একা দাঁড়িয়ে কাঁদছিলাম। হঠাৎ অনিরুদ্ধ পিছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরল। আমি চমকে উঠলাম, কিন্তু নিজেকে সামলাতে পারলাম না। বুদি, তোমার এই কষ্ট আমি দেখতে পারি না, সে আমার চোখের দিকে তাকিয়ে বলল। আমি তোমাকে ভালোবাসি, মিতালিকেও। তোমাকে আমি আমার স্ত্রী হিসেবে পেতে চাই, মিতালিকে আমার কন্যা হিসেবে দেখতে চাই। দাদাকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করোগ। তার এই কথা শুনে আমি যেন বাজ পড়ার মতো আঘাত পেলাম। আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। এতদিন যাকে আমি আমার নিজের ভাইয়ের মতো দেখেছি, সে আজ আমার সামনে এমন প্রস্তাব নিয়ে এসেছে। ছাড়ো আমাকে। আমি তার হাত জোর করে সরিয়ে দিলাম। এসব কি বলছো তুমি? আমি মাত্র বাচ্চা প্রসব করেছি, আর তুমি এসব কথা বলছ? বুদি, আমি জানি এটা তোমার জন্য কঠিন সময়, অনিরুদ্ধ বলল। কিন্তু আমি আর লুকাতে পারছি না। প্রতিদিন দেখছি তুমি কত কষ্টে আছো। দাদা তোমাকে এই অবস্থায় একা রেখে চলে গেছে। আমি আর সহ্য করতে পারছি না গি। আমি চোখের জল মুছে তার দিকে তাকালাম। তুমি আমার দেওর, আমার স্বামীর ভাই। তুমি আমাকে সাহায্য করার জন্য এখানে আছো, এভাবে নয় গে। বুদি, আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু শুধু দেওর হিসেবে নয়। সে আমার হাত ধরার চেষ্টা করল। আমি তোমাকে ভালোবাসি, মিতালিকেও। আমি চাই তুমি আমার স্ত্রী হও, আমরা একসাথে মিতালিকে মানুষ করি গিয়ে। আমার চোখ দিয়ে আবার অঝরে জল পড়তে লাগল। তুমি কি জানো না আমি কি অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি? আমি নতুন মা হয়েছি, আমার স্বামী আমাকে একা রেখে চলে গেছে, আর তুমি এসব বলছ? বুদি, এটাই তো বলছি। অনিরুদ্ধ আমার চোখে চোখ রেখে বলল।
দাদা তোমাকে এভাবে একা রেখে চলে গেছে, কিন্তু আমি তোমাকে কখনো একা রাখব না। আমি তোমাকে ভালোবাসি, মিতালিকেও। আমি তোমাকে স্ত্রী হিসেবে চাই। জানি না কেন সেই মুহূর্তে আমার মনে হলো অনিরুদ্ধের চোখে একটা অদ্ভুত চাউনি দেখলাম। একটা ঠান্ডা, হিসাবি চাউনি, যেন সে কিছু লুকাচ্ছে। আর অদ্ভুতভাবে তার কথা বলার সময় আমার চোখে চোখ রাখলেও 1 সেকেন্ডের জন্য তার চোখ কিছুক্ষণ আমাদের বাড়ির সামনের বড় অ্যাপার্টমেন্টের দিকে সরে গেল। মনে হলো যেন সে কাউকে ইশারা করছে। ঠিক তখনই আমি একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলাম। অনিরুদ্ধের হাতে ছোট্ট একটা কালো ডিভাইস দেখতে পেলাম, যা দেখতে একেবারেই ব্লুটুথ ইয়ারপিসের মতো। কিন্তু আমি জানতাম সে ইয়ারপিস ব্যবহার করে না। আমার মন বলছিল যে এখানে কিছু একটা ভুল আছে, কিছু একটা মিস করছি আমি। এই কঠিন সময়ে আমি পুরো বিষয়টা ভেবে দেখার চেষ্টা করলাম। অনিরুদ্ধ, তুমি কি আমার সাথে কোনো খেলা খেলছ? আমি অস্থিরভাবে জিজ্ঞেস করলাম। অনিরুদ্ধের মুখের ভাব পাল্টে গেল। খেলা? কি বলছো তুমি? আমি সত্যি তোমাকে ভালোবাসি। তাহলে তোমার হাতে এই ডিভাইসটা কি? এবং কেন তুমি বারবার সামনের বাড়ির দিকে তাকাচ্ছ? অনিরুদ্ধ হঠাৎ নার্ভাস হয়ে পড়ল। কিছু না, এটা আমার নতুন স্মার্ট ওয়াচ। আর আমি কোথাও তাকাইনি গিয়ে। কিন্তু আমি তখন সন্দেহ করা শুরু করেছি। সুব্রত বিদেশে যাওয়ার পর থেকে বাড়িতে কিছু অদ্ভুত ঘটনা ঘটছিল। কখনো মনে হতো কেউ আমার ফোন কল শুনছে, কখনো মনে হতো রাতে কেউ ঘরে ঢুকেছে। আমি ভেবেছিলাম এসব আমার পোস্টপার্টাম ডিপ্রেশনের কারণে, কিন্তু এখন সবকিছু একসাথে আসতে শুরু করল। তুমি সত্যি করে বলো, এখানে কি চলছে? আমি জিজ্ঞেস করলাম, অনিরুদ্ধের চোখের দিকে সোজা তাকিয়ে। অনিরুদ্ধ হঠাৎ চুপ করে গেল। সে সামনের বাড়ির দিকে আরেকবার তাকালো, তারপর ফিসফিস করে বলল, বুদি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। কিন্তু এখানে নয়। কেউ শুনতে পারে কি? আমি বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। কি বলতে চাও? চলো ভেতরে যাই। তোমার ঘরে গিয়ে কথা বলি। আমরা যখন ঘরে প্রবেশ করলাম, অনিরুদ্ধ হঠাৎ ভয়ঙ্কর রকম গম্ভীর হয়ে গেল। সে আমার মোবাইল ফোন নিয়ে ব্যাটারি খুলে ফেলল, তারপর বলল, বুদি, তোমাকে এবং মিতালিকে বিপদে ফেলতে চাই না। কিন্তু আমাদের সবার জীবন বিপন্ন। আমার বুক ধড়ফড় করতে লাগল। কি বলছো তুমি? স্পষ্ট করে বলো। দাদা একটা বড় বিপদে পড়েছে। শুধু সে নয়, আমরা সবাই। তোমার স্বামী যে বিদেশে গেছে সেটা ঠিক নয়। তাকে অপহরণ করা হয়েছে গি। আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গেল। কি? অপহরণ? কে করেছে? কেন? অনিরুদ্ধ আমার কাছে এসে ফিসফিস করে বলল, সুব্রত দাদা একটা সিক্রেট ইন্টেলিজেন্স এজেন্সির সাথে কাজ করে। তার কাছে এমন কিছু তথ্য আছে যা কিছু লোক হাতে পেতে চায়। তারা তাকে ধরে নিয়ে গেছে। আর এখন তারা তোমাকে এবং বাচ্চাদের নজরে রাখছে গি। আমি বিশ্বাস করতে পারছিলাম না। সিক্রেট এজেন্সি? সুব্রত তো একটা সফটওয়্যার কোম্পানিতে কাজ করে। এসব কি বলছো তুমি? সেটা তার কভার, অনিরুদ্ধ আস্তে করে বলল। আসলে সে একজন ক্রিপ্টোগ্রাফি বিশেষজ্ঞ, যার কাজ গোপন কোড তৈরি করা এবং ভাঙা। সে এমন একটা সিস্টেম আবিষ্কার করেছে যা অনেক দেশের গোপন তথ্য উদ্ঘাটন করতে পারে। আমার মাথা ঘুরতে লাগল। এসব কি শুনছি আমি? এটা কি কোনো স্বপ্ন? আমি বিশ্বাস করতে পারছি না। তুমি প্রমাণ দেখাও। অনিরুদ্ধ তার মোবাইল ফোন বের করল এবং আমাকে একটা ফটো দেখাল। সেখানে সুব্রত একটা ল্যাপটপের সামনে বসে আছে, চারপাশে সামরিক পোশাক পরা কিছু লোক দাঁড়িয়ে আছে। ফটোটা খুব স্পষ্ট নয়, কিন্তু সুব্রতকে চেনা যাচ্ছিল। এই ফটোটা 5 দিন আগে আমাদের এজেন্সি পেয়েছে। তারা তাকে একটা গোপন স্থানে রেখেছে গি। এজেন্সি? তোমার মানে কি? তুমিও এর সাথে জড়িত? আমার গলা কাঁপছিল। অনিরুদ্ধ মাথা নাড়ল। হ্যাঁ, আমি দাদার সাথেই কাজ করি। আমি তার সিকিউরিটি অফিসার। আমাকে পাঠানো হয়েছে তোমাকে এবং বাচ্চাদের নজরে রাখার জন্য। আমার মাথা ঘুরতে লাগল। এত বছর ধরে আমার স্বামী এবং দেওর আমাকে মিথ্যা বলেছে। তারা আসলে কারা? আর আমি এবং আমার বাচ্চারা কি বিপদে আছি? তাহলে এখন কি? সুব্রতকে কিভাবে ফিরে পাব? আমরা কি বিপদে আছি? আমি কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আমরা সবাই বিপদে আছি, অনিরুদ্ধ বলল। তারা আমাদের উপর নজর রাখছে। আমি বাইরে যখন তোমাকে বলছিলাম তোমাকে ভালোবাসি, সেটা আসলে একটা কোড ছিল। আমি তোমাকে জানাতে চাচ্ছিলাম যে তারা আমাদের কথা শুনছে গি। আমি ভয়ে কাঁপতে লাগলাম।
আমার বাচ্চারা, তারা কি নিরাপদ? সায়ন্তন স্কুলে আছে, সেখানে আমাদের লোক নজর রাখছে। মিতালি এখানে তোমার সাথে আছে, কিন্তু আমাদের এখান থেকে যেতে হবে। তারা এখনই এখানে আসতে পারে গি। কারা? কারা আসতে পারে? তারা, অনিরুদ্ধ চারপাশে তাকিয়ে বলল। আমাদের শত্রুরা গু। আমার বুকের ভেতর ধরফট করছিল। কিন্তু এখন আমরা কি করব? আমাদের পালাতে হবে। আমি একটা গাড়ি অর্ডার করেছি, 10 মিনিটের মধ্যে আসবে। শুধু নিজের জিনিস গুছিয়ে নাও, মিতালিকে প্রস্তুত করো। অন্য কোথাও যাচ্ছি বলে ওকে বোঝাও। কিছুই জানাও না গে। আমি কাঁপতে কাঁপতে মিতালির ঘরে গেলাম। সে ঘুমিয়ে পড়েছিল। আমি তাকে ধীরে ধীরে জাগালাম, তার জামাকাপড় গুছিয়ে নিলাম এবং নিজের জিনিসপত্র একটা ব্যাগে ভরলাম। সবসময় মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। মিতালি ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করল, মা, আমরা কোথায় যাচ্ছি? আমি কৃত্রিম হাসি দিয়ে বললাম, বাবা ফোন করেছিল। আমরা কিছুদিনের জন্য দাদুর বাড়ি যাচ্ছি। সেখানে তোমার খুব মজা হবে। মিতালি খুশি হয়ে গেল, কিন্তু আমার বুকের ভেতর তখন ঝড় বইছে। 10 মিনিট পরে অনিরুদ্ধ একটা ফোন কল পেল। গাড়ি এসে গেছে, সে বলল। চলো, নিচে নামতে হবে। কিন্তু সাবধানে, কেউ যেন না দেখে গু। আমরা সিঁড়ি দিয়ে নামলাম, লিফট না নিয়ে। নিচে একটা কালো এসইউভি অপেক্ষা করছিল। ড্রাইভার আমাদের দেখে গাড়ির দরজা খুলে দিল। আমরা সবাই গাড়িতে উঠলাম। ড্রাইভার তখনই গাড়ি স্টার্ট দিল। কোথায় যাচ্ছি আমরা? আমি অনিরুদ্ধকে জিজ্ঞেস করলাম। একটা সেফ হাউসে, সে বলল। সেখানে আমরা কিছুদিন থাকব, তারপর তোমাকে সব বলা হবে। সুব্রতকে উদ্ধার করার জন্য আমাদের একটা প্ল্যান আছে গু। সায়ন্তন, তার কি হবে? চিন্তা করো না, আমাদের লোক তাকে স্কুল থেকে নিয়ে আসবে। সে আমাদের সাথেই থাকবে গি। আমি জানলার বাইরে তাকালাম। রাতের কলকাতা দ্রুত পিছনে ছুটে যাচ্ছিল। আমি ভাবলাম, আমার জীবন কোথায় নিয়ে যাচ্ছে। ঠিক 1 সপ্তাহ আগে আমি একজন সাধারণ গৃহিণী ছিলাম, নতুন বাচ্চার মা, স্বামীর ফিরে আসার জন্য অপেক্ষা করছিলাম। আর আজ আমি একটা কালো গাড়িতে অপরিচিত লোকের সাথে অজানা গন্তব্যের দিকে যাচ্ছি। গাড়ি একটা নির্জন এলাকায় থামল। সেখানে একটা পুরনো বাড়ি ছিল। আমরা গাড়ি থেকে নামলাম। অনিরুদ্ধ বাড়ির দরজা খুলে আমাদের ভেতরে নিয়ে গেল। বাড়ির ভেতরটা দেখে আমি অবাক হয়ে গেলাম। বাইরে থেকে দেখতে পুরনো মনে হলেও ভেতরে অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে সাজানো। দেয়ালে কয়েকটি বড় মনিটর, টেবিলে ল্যাপটপ এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস। অনিরুদ্ধ সেখানে বসে থাকা একজন লোকের সাথে কথা বলতে শুরু করল। সে আমার দিকে তাকিয়ে বলল, এই হচ্ছে রাজীব, আমাদের টিমের প্রধান। ইনি সুব্রতের উদ্ধার অপারেশন পরিচালনা করছেন গু। রাজীব আমার দিকে এগিয়ে এসে হাত বাড়াল। শ্রাবন্তী দেবী, আপনাকে এই পরিস্থিতিতে ফেলার জন্য দুঃখিত। আপনার স্বামী আমাদের দেশের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করছিলেন গু। আমি এখনও বুঝতে পারছি না এসব কি হচ্ছে, আমি বললাম, মিতালিকে আমার কাছে টেনে নিয়ে। সুব্রত কি সত্যিই একজন গুপ্তচর? রাজীব মাথা নাড়ল। আমরা এটাকে গুপ্তচর বলি না। সে সাইবার সিকিউরিটি বিভাগের একজন বিশেষ অফিসার। তার কাজ হল দেশের গোপন তথ্য রক্ষা করা এবং অন্য দেশের গোপন কোড ভাঙাও। আর কেন তাকে অপহরণ করা হয়েছে? রাজীব একটি ল্যাপটপ খুলে আমাকে একটি ফাইল দেখাল। সুব্রত একটি নতুন এনক্রিপশন সিস্টেম তৈরি করেছে, যার নাম প্রজেক্ট আয়না। এই সিস্টেম ব্যবহার করে আমরা যে কোনো দেশের ডিজিটাল সিস্টেমে ঢুকতে পারি, তাদের গোপন তথ্য দেখতে পারি, সবকিছু। এটি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এনক্রিপশন ব্রেকিং সিস্টেম গু। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। আর এই জন্যই তাকে অপহরণ করা হয়েছে? হ্যাঁ, রাজীব বলল। তারা চায় সুব্রত তাদের জন্য কাজ করুক, তাদের এই সিস্টেমের প্রবেশাধিকার দিক। আর সে যদি অস্বীকার করে, তাহলে তারা তাকে মেরে ফেলে সিস্টেমটি নিজেরাই হাতাতে চেষ্টা করবে গু। আমার শরীর শিউরে উঠল। কে তারা? একটি আন্তর্জাতিক সাইবার টেররিস্ট গ্রুপ, যার নাম ব্ল্যাক মিরর। তারা পৃথিবীর বিভিন্ন সরকারের কাছ থেকে তথ্য চুরি করে, ব্ল্যাকমেইল করে বা বিক্রি করে দেয়া গু। মিতালি ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল। আমি তাকে একটি সোফায় শুইয়ে দিলাম, তারপর রাজীবের দিকে ফিরে বললাম, আপনারা কিভাবে জানলেন যে সুব্রতকে অপহরণ করা হয়েছে? সে একটি গোপন সংকেত পাঠাতে সক্ষম হয়েছিল, অনিরুদ্ধ বলল, একটি স্ক্রিন দেখিয়ে। এটি তার ঘড়ি থেকে আসা একটি সিগন্যাল। সে প্রতিদিন নির্দিষ্ট সময়ে এই সিগন্যাল পাঠাচ্ছে, যাতে আমরা জানতে পারি সে কোথায় আছে গু।
তাহলে আপনারা তাকে উদ্ধার করেননি কেন? কারণ তারা তাকে মাঝেমধ্যেই স্থান পরিবর্তন করছে, রাজীব বলল। আমরা যখন সেখানে পৌঁছাই ততক্ষণে তারা তাকে অন্য জায়গায় নিয়ে যায়। কিন্তু এবার আমরা আরও ভালো প্রস্তুতি নিয়েছি গু। আর আমি আর আমার বাচ্চারা কেন বিপদে? অনিরুদ্ধ আমার কাঁধে হাত রাখল। কারণ তারা জানে সুব্রত যদি সহযোগিতা না করে তাহলে তারা তোমাদের ব্যবহার করে তাকে ব্ল্যাকমেইল করতে পারে। আমাদের গোয়েন্দারা জানতে পেরেছে যে তারা তোমাদের অপহরণের পরিকল্পনা করছিল গু। আমি ভয়ে কেঁপে উঠলাম। সায়ন্তন, সে কি ঠিক আছে? তখনই দরজায় নখ হল। অনিরুদ্ধ সতর্কতার সাথে দরজা খুলল। সায়ন্তন এবং আরেকজন লোক ভেতরে এলো। আমি ছুটে গিয়ে সায়ন্তনকে জড়িয়ে ধরলাম। মা, কি হচ্ছে? সায়ন্তন জিজ্ঞেস করল। এই লোকটি আমাকে স্কুল থেকে নিয়ে এলো, বলল তুমি বিপদে আছো গু। হ্যাঁ বাবা, আমি বললাম, চোখের জল সামলাতে না পেরে। আমরা কিছু সমস্যায় পড়েছি। বাবাও বিপদে আছে গি। সায়ন্তন চোখ বড় করে তাকাল। বাবা? তিনি তো দুবাইতে। আমি সায়ন্তনকে সব কিছু বললাম, যতটুকু আমি জানি। সে শুনে স্তব্ধ হয়ে গেল। আমার বাবা একজন গুপ্তচর, সে বিশ্বাস করতে পারছিল না। সাইবার সিকিউরিটি অফিসার, রাজীব সংশোধন করল। এবং আমাদের দেশের একজন হিরো গু। এখন আমরা কি করব? আমি জিজ্ঞেস করলাম। রাজীব একটি ম্যাপ খুলল। আমাদের গোয়েন্দারা সুব্রতকে খুঁজে পেয়েছে। তাকে রাখা হয়েছে ভারত-নেপাল সীমান্তের কাছে একটি পরিত্যক্ত কারখানা। আমরা কাল রাতে অপারেশন চালাব। আমি যেতে চাই, আমি দৃঢ় স্বরে বললাম। সবাই আমার দিকে তাকাল। না, এটা অসম্ভব, রাজীব বলল। এটা অত্যন্ত বিপজ্জনক হবে আমি আমার স্বামীকে উদ্ধার করতে যাব। আমি জানি সে আমাকে দেখলে সহযোগিতা করবে গি। শ্রাবন্তী দেবী, আপনি বুঝতে পারছেন না, রাজীব বলল। এটা একটা সামরিক অপারেশন হবে আমি যাব, আমি জোর দিয়ে বললাম। যদি তোমরা আমাকে না নাও, আমি নিজেই যাব অনিরুদ্ধ এবং রাজীব পরস্পরের দিকে তাকাল। শেষ পর্যন্ত অনিরুদ্ধ বলল, ঠিক আছে, কিন্তু শুধু দূর থেকে। তুমি কোনো বিপজ্জনক জায়গায় যাবে না গি। আমি মাথা নাড়লাম। আর বাচ্চারা? তাদের কোথায় রাখব? তারা এখানে থাকবে, রাজীব বলল। এখানে ৩ জন অফিসার তাদের সাথে থাকবে। এটি একটি সম্পূর্ণ সুরক্ষিত জায়গা গু। আমি সায়ন্তনের দিকে তাকালাম, যে তখনও বিস্মিত ছিল। সায়ন্তন, তুমি মিতালিকে দেখবে, ঠিক আছে? আমি শীঘ্রই ফিরে আসব, তোমার বাবাকে নিয়ে গিয়ে। সায়ন্তন মাথা নাড়ল। চিন্তা করো না, মা। আমি ঠিক আছি ঘড়ির দিকে তাকালাম। রাত 2টো বেজে গেছে। রাজীব বলল, এখন বিশ্রাম নিন। কাল আমাদের বড়দিন আমাকে একটি ঘরে নিয়ে যাওয়া হলো, যেখানে একটি বিছানা পাতা ছিল। মিতালিকে শুইয়ে দিয়ে আমি পাশে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছিল না। আমার স্বামী কেমন আছে, কি অবস্থায় আছে, সে কি এখনও জীবিত আছে, এসব চিন্তা আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ভোর 4টার দিকে আমি শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লাম। কয়েক ঘণ্টা পরেই ঘুম ভেঙে গেল যখন অনিরুদ্ধ দরজায় নক করল। প্রস্তুত হও, সে বলল। আমরা 1 ঘণ্টার মধ্যে রওনা দিচ্ছি আমি তাড়াতাড়ি তৈরি হলাম। মিতালি এবং সায়ন্তনকে বুঝিয়ে বললাম যে আমি শীঘ্রই ফিরে আসব। মিতালি কাঁদতে শুরু করল, কিন্তু সায়ন্তন তাকে সামলাল। আমি দেখলাম আমার বড় ছেলেটি কত দ্রুত বড় হয়ে গেছে। আমরা 2টি গাড়িতে যাত্রা শুরু করলাম। রাজীব, অনিরুদ্ধ, আমি এবং আরও 4 জন অফিসার। আমি জানতে পারলাম তাদের মধ্যে 2 জন স্নাইপার, একজন বোমা বিশেষজ্ঞ এবং একজন মেডিকেল অফিসার। যাত্রার সময় রাজীব আমাকে বলল, আমাদের সবগুলো তথ্য অনুযায়ী সুব্রতকে রাখা হয়েছে কারখানার মূল ভবনের নিচতলায়। সেখানে প্রায় 10 জন সশস্ত্র গার্ড আছে। আমাদের প্ল্যান হল ভোর 4টা নাগাদ অপারেশন শুরু করা, যখন তারা সবচেয়ে কম সতর্ক থাকবে আমি কি করব? আমি জিজ্ঞেস করলাম। আপনি গাড়িতেই অপেক্ষা করবেন, রাজীব বলল। আমরা সুব্রতকে উদ্ধার করে আপনার কাছে নিয়ে আসব আমরা যেখানে যাচ্ছিলাম সেটা শহর থেকে অনেক দূরে একটি পাহাড়ি এলাকা। প্রায় 8 ঘণ্টা ড্রাইভ করার পর আমরা একটি জঙ্গলের কাছে পৌঁছালাম। গাড়ি একটি নির্জন জায়গায় পার্ক করা হল। রাজীব আমাদেরকে ম্যাপ দেখিয়ে বলল, আমরা এখান থেকে হেঁটে যাব। কারখানা এখান থেকে 3 কিলোমিটার দূরে। আমরা সূর্যাস্তের পরে যাত্রা শুরু করব সূর্যাস্তের পর সবাই কালো পোশাক পরে প্রস্তুত হল। আমাকে একটি বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া হল।
রাজীব আমাকে বলল, আপনি সর্বদা অনিরুদ্ধের সাথে থাকবেন। যদি কোনো বিপদ হয় সে আপনাকে নিরাপদে নিয়ে যাবে গু। আমরা পাহাড়ি রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলাম। আমার হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। এই সমস্ত পরিস্থিতি আমার জন্য অবিশ্বাস্য ছিল। আমি কখনো ভাবিনি যে আমি একদিন এমন একটি অপারেশনে অংশ নেব। 3 ঘণ্টা হাঁটার পর আমরা কারখানার কাছাকাছি পৌঁছালাম। আমরা একটি পাহাড়ের উপর থেকে কারখানা দেখতে পাচ্ছিলাম। একটি বড় বাড়ি, চারপাশে কাঁটাতারের বেড়া, কয়েকজন গার্ড পাহারা দিচ্ছিল। রাজীব তার টিমকে নির্দেশ দিতে লাগল। সুমন্ত এবং রাহুল, তোমরা এই পাহাড় থেকে স্নাইপিং পজিশন নেবে। অজয়, তুমি বেড়া কেটে ভেতরে প্রবেশের পথ তৈরি করবে। অনিরুদ্ধ, তুমি শ্রাবন্তীকে এখানে রাখবে এবং আমার সাথে ভেতরে আসবে গি। অনিরুদ্ধ মাথা নাড়ল। আমি শ্রাবন্তীকে ছেড়ে যেতে পারব না। আমার দায়িত্ব তাকে রক্ষা করা। ঠিক আছে, রাজীব বলল। তাহলে সুদীপ আমার সাথে আসবে গু। সবাই নিজ নিজ পজিশনে চলে গেল। অনিরুদ্ধ এবং আমি পাহাড়ের পিছনে লুকিয়ে রইলাম, যেখান থেকে কারখানা দেখা যাচ্ছিল। রাত 3:30। অপারেশন শুরু হল। প্রথমে স্নাইপাররা 2 জন গার্ডকে নির্বে অচেতন করল। তারপর অজয় বেড়া কেটে একটি প্রবেশপথ তৈরি করল। রাজীব এবং সুদীপ ভেতরে ঢুকল। আমার বুক ধড়ফড় করছিল। আমি রাজীবের কথা শুনতে পাচ্ছিলাম একটি সিক্রেট কমিউনিকেটর থেকে, যা অনিরুদ্ধের কাছে ছিল। আমরা ভেতরে প্রবেশ করেছি, রাজীবের গলা আসছিল। আরও 2 জন গার্ড অচেতন। আমরা নিচতলার দিকে যাচ্ছি। কয়েক মিনিট নীরবতা। আমি উত্তেজনায় অনিরুদ্ধের হাত চেপে ধরলাম। হঠাৎ কমিউনিকেটর থেকে গুলির শব্দ এলো। অনিরুদ্ধ লাফিয়ে উঠল। রাজীব, কি হচ্ছে? সে চিৎকার করে জিজ্ঞেস করল। কোনো উত্তর এলো না, শুধু আরও গুলির শব্দ। অনিরুদ্ধ আমার দিকে তাকাল। তুমি এখানে থাকো, আমি দেখে আসছি গু। না, আমি তার হাত ধরে বললাম। আমি তোমার সাথে যাব। এটা বিপজ্জনক হবে। আমি আমার স্বামীকে উদ্ধার করতে এসেছি এবং আমি তা করবই গে। অনিরুদ্ধ কয়েক সেকেন্ড ভাবল, তারপর মাথা নাড়ল। ঠিক আছে, কিন্তু আমার পিছনে থাকবে গি। আমরা কারখানার দিকে দৌড়াতে শুরু করলাম। বেড়ার কাটা জায়গা দিয়ে ভেতরে ঢুকলাম। 2 জন গার্ড মাটিতে পড়েছিল, অচেতন অবস্থায়। আমরা কারখানার প্রধান দরজার দিকে এগোলাম। দরজা খোলা ছিল। ভেতরে ঢুকে দেখলাম আরও 2 জন গার্ড মাটিতে পড়ে আছে। আমরা ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলাম। নিচে গুলির শব্দ আসছিল। নিচে নেমে দেখলাম রাজীব একটা কলামের পিছনে লুকিয়ে আছে, সুদীপ তার কাঁধে আহত অবস্থায় পড়ে আছে। অনিরুদ্ধ, রাজীব চিৎকার করে ডাকল। এগোবে না, তারা আমাদের ট্র্যাপ করেছে। ঠিক তখনই আমাদের মাথার উপর দিয়ে গুলি চলে গেল। আমরা ফ্লোরে শুয়ে পড়লাম। অনিরুদ্ধ তার গান বের করল। কতজন আছে? সে চিৎকার করে জিজ্ঞেস করল। অন্তত 5 জন, রাজীব উত্তর দিল। তারা সুব্রতকে সেই ঘরে রেখেছে। সে সামনের একটি দরজার দিকে ইশারা করল। কিন্তু আমরা সেখানে পৌঁছাতে পারছি না গি। আমি অনিরুদ্ধের হাত ধরলাম। আমাকে যেতে দাও, আমি ফিসফিস করে বললাম। কি? না, তারা তোমাকে গুলি করবে গি। আমি সুব্রতের স্ত্রী। তারা আমাকে দেখলে হয়তো গুলি করবে না গি। এ রিস্ক নেওয়া যাবে না গি। আমার কোনো বিকল্প নেই, আমি দৃঢ়তার সাথে বললাম। আমি আমার স্বামীকে উদ্ধার করতে এসেছি এবং আমি তা করবই গি। অনিরুদ্ধ এবং রাজীব পরস্পরের দিকে তাকাল। শেষ পর্যন্ত রাজীব বলল, ঠিক আছে, কিন্তু যখনই আমি বলবো, তুমি তোমার হাত উঁচু করবে এবং ধীরে ধীরে হাঁটবে। কোনো হঠাৎ মুভমেন্ট নয় গে। আমি মাথা নাড়লাম। এখন, রাজীব চিৎকার করল, একটি ফ্ল্যাশ গ্রেনেড নিক্ষেপ করে। একটি তীব্র আলো এবং শব্দ হল। আমি উঠে দাঁড়ালাম, হাত উপরে তুলে ধীরে ধীরে সেই দরজার দিকে হাঁটতে লাগলাম। আমি শ্রাবন্তী দাস, আমি চিৎকার করে বললাম। সুব্রত দাসের স্ত্রী। আমি আমার স্বামীর সাথে কথা বলতে চাই। গুলি বন্ধ হয়ে গেল। চারপাশে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। একটি ভারী গলা শোনা গেল। শ্রাবন্তী দাস? সুব্রতের স্ত্রী? সে তো আমাদের বলেছিল তার স্ত্রী এবং বাচ্চারা কলকাতায় আছে গি। আমি এখানে, আমি বললাম। আমি আমার স্বামীকে দেখতে এসেছি। একজন লোক দরজার পিছন থেকে বেরিয়ে এলো, একটি গান আমার দিকে তাক করে। তুমি কি প্রমাণ করতে পারো যে তুমি সুব্রতের স্ত্রী? আমি আমার ফোন বের করলাম, যেখানে নদীর ধারে এক গ্রাম।
প্রথম অধ্যায়, শুরুর কথা। পদ্মা নদীর ধারে ছোট্ট একটা গ্রাম, নামটা হল কুসুমপুর। এই গ্রামে বাস করত একটা ছেলে, তার নাম রাকিব। রাকিবের বয়স মাত্র ২২ বছর। লেখাপড়ায় ভালো ছিল সে, কিন্তু টাকার অভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারেনি। এখন গ্রামের স্কুলে পড়ায়। মাসে বেতন পায় ১০,০০০ টাকা। রাকিবের বাবা মারা গেছেন ৩ বছর আগে। মা আছেন, ছোট্ট একটা বোন আছে, নাম মিথিলা। মিথিলার বয়স ১৫, এইচএসসি পরীক্ষা দেবে আগামী বছর। রাকিবের স্বপ্ন ছিল মিথিলাকে ডাক্তার বানাবে। কিন্তু স্বপ্ন আর বাস্তবের মধ্যে অনেক দূরত্ব। শীতের সকাল, কুয়াশায় ঢাকা গ্রাম। রাকিব স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। মা খাবার দিয়েছে একটা টিফিন বক্সে, ভাত আর ডিম ভাজি। রাকিব সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। স্কুল ৫ কিলোমিটার দূরে। পথে যেতে যেতে রাকিব ভাবছিল তার জীবনের কথা। এই গ্রামে আর কতদিন থাকবে? ঢাকায় গিয়ে কিছু করা যায় কি না? কিন্তু মা আর মিথিলাকে রেখে কিভাবে যাবে? মনটা খারাপ হয়ে গেল। স্কুলে পৌঁছে দেখল হেড স্যার দাঁড়িয়ে আছেন। হেড স্যার মানিক স্যার, বয়স ৫০-এর কাছাকাছি। ভালো মানুষ। রাকিবকে অনেক স্নেহ করেন। রাকিব, একটু আমার রুমে এসো, মানিক স্যার বললেন। রাকিব রুমে ঢুকল। মানিক স্যার বললেন, তুমি তো জানো আমাদের স্কুলের অবস্থা ভালো না। সরকারি অনুদান কমে গেছে। আমরা হয়তো তোমার বেতন আর বাড়াতে পারব না। রাকিবের মনটা ভেঙে গেল। কিন্তু সে কিছু বলল না। শুধু মাথা নেড়ে বলল, বুঝতে পারছি স্যার। তবে একটা খবর আছে, মানিক স্যার বললেন। শুনেছি জেলা শহরে একটা এনজিও শিক্ষক খুঁজছে। বেতন ভালো, ১৫,০০০ টাকা। তুমি চাইলে আবেদন করতে পারো। রাকিব একটু ভাবল। জেলা শহর মানে প্রায় ৩০ কিলোমিটার দূরে। রোজ যাওয়া আসা করা মুশকিল। থাকতে হবে সেখানে। স্যার, আমি ভেবে দেখি। রাকিব বলল। ক্লাস শুরু হল। রাকিব বাচ্চাদের বাংলা পড়াচ্ছে। ছোট্ট ছোট্ট মুখ, সবাই মন দিয়ে শুনছে। রাকিব ভাবল, এই বাচ্চাদের ছেড়ে কিভাবে যাবে? স্কুল ছুটির পর রাকিব বাড়ি ফিরল। মা রান্না করছে। মিথিলা পড়াশোনা করছে। রাকিব মাকে বলল এনজিওর কথা। মা চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, ভাই, তুমি যা ভালো মনে করো তাই করো। আমরা সামলে নেব। কিন্তু রাকিব দেখল মায়ের চোখে পানি। দ্বিতীয় অধ্যায়, নতুন সিদ্ধান্ত। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। বারবার একই চিন্তা মাথায় আসছে। কি করবে? এখানে থাকবে নাকি নতুন জায়গায় যাবে? পরদিন শুক্রবার। ছুটির দিন। রাকিব সকালে উঠে নদীর ধারে গেল। পদ্মা নদী। শীতকালে পানি কমে যায়, বালুর চর জেগে ওঠে। রাকিব একটা চরের উপর বসল। দূরে মাছ ধরা নৌকা দেখা যাচ্ছে। রাকিব ছোটবেলার কথা ভাবল। বাবা জীবিত ছিলেন তখন। বাবাও মাছ ধরতেন। একদিন নৌকা উল্টে গিয়ে বাবা ডুবে মারা যান। সেদিন থেকে রাকিবের জীবন বদলে গেল। লেখাপড়া ছেড়ে দিতে হল। মাকে সাহায্য করতে হল। হঠাৎ কেউ পেছন থেকে ডাকল, রাকিব ভাই। রাকিব ফিরে তাকাল। দেখল তার বন্ধু সাজিদ দাঁড়িয়ে আছে। সাজিদ ঢাকায় থাকে, প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। গ্রামে এসেছে ঈদের ছুটিতে। সাজিদ, কবে এলি? রাকিব খুশি হল। গতকাল এলাম। তোর খোঁজেই এসেছিলাম। সাজিদ পাশে বসল। দুই বন্ধু অনেকক্ষণ গল্প করল। সাজিদ বলল তার চাকরির কথা, ঢাকার জীবনযাপনের কথা। রাকিব শুনল চুপচাপ। তারপর সাজিদ জিজ্ঞেস করল, তুই এই গ্রামে আর কতদিন পড়ে থাকবি? ঢাকায় চলে আয় না। আমি তোকে চাকরি খুঁজে দেবগু। রাকিব মাথা নাড়ল। মা আর মিথিলাকে রেখে কিভাবে যাব? ওদেরকে নিয়ে আয়। ঢাকায় ভাড়া বাসায় থাকবি, সাজিদ বলল। তোকে তো জানি। ঢাকায় এক রুম ভাড়া নিতে কত টাকা লাগে? আমার সামর্থ্য আছে। রাকিব তিক্ত হাসল। সাজিদ কিছু বলল না। সে জানে রাকিবের সমস্যা। দুপুরে রাকিব বাড়ি ফিরল। মা খাবার দিয়েছে। ভাত, ডাল আর একটা মাছ। রাকিব খেতে খেতে ভাবছিল, জীবনটা কেন এত কঠিন? খাওয়ার পর মিথিলা এল। ভাইয়া, আমার পরীক্ষার ফি দিতে হবে। ৫,০০০ টাকা। রাকিবের মাথায় হাত। এই মাসে বেতন পাবে ১০,০০০ টাকা।
তার মধ্যে বাড়ি ভাড়া ৩,০০০, মায়ের ওষুধ ২,০০০, খরচপাতি ৩,০০০। পরীক্ষার ফি দেবে কোথা থেকে? চিন্তা করিস না, ব্যবস্থা হবে কি, রাকিব বলল। কিন্তু ব্যবস্থা হবে কিভাবে? রাকিব জানে না। সেই রাতে রাকিব মনস্থির করল, সে জেলা শহরে এনজিওর চাকরির জন্য আবেদন করবে। ১৫,০০০ টাকা হলে অনেক কিছু করা যাবে। তৃতীয় অধ্যায়, নতুন পথ। সোমবার সকালে রাকিব জেলা শহরে গেল। এনজিওর অফিস খুঁজে পেল। একটা ৩তলা বিল্ডিং। ভেতরে ঢুকে নাম লিখল রিসেপশনে। কিছুক্ষণ পর ডাক পড়ল। একটা রুমে ঢুকল রাকিব। দেখল একজন ভদ্রমহিলা বসে আছেন। বয়স ৪০-এর কাছাকাছি। হাসি মুখ। বসুন। আপনার নাম? মহিলা জিজ্ঞেস করলেন। রাকিব। রাকিব হোসেন। আপনার সার্টিফিকেট? রাকিব ব্যাগ থেকে সার্টিফিকেট বের করে দিল। মহিলা দেখলেন। আপনি গ্রামে পড়ান? মহিলা জিজ্ঞেস করলেন। জি ইমাম। ৩ বছর ধরে। ভালো। আমরা গ্রামের স্কুলে কাজ করি। আপনার অভিজ্ঞতা কাজে লাগবে। মহিলা আরও কিছু প্রশ্ন করলেন। রাকিব উত্তর দিল। তারপর মহিলা বললেন, ঠিক আছে, আমরা আপনাকে জানাব। ১ সপ্তাহের মধ্যে ফোন করব। রাকিব বের হয়ে এল। মনটা একটু হালকা লাগল। হয়তো চাকরি হবে। কিন্তু সমস্যা হলো অন্য জায়গা। রাকিব গ্রামে ফিরে দেখল মা অসুস্থ হয়ে পড়েছে। জ্বর হয়েছে। ডাক্তার ডেকে আনতে হল। ডাক্তার ওষুধ লিখে দিল। ওষুধের দাম ১,০০০ টাকা। রাকিবের পকেটে ৫ টাকা ছিল। বাকি ৫ টাকা ধার করতে হল পাশের বাড়ির কাকার কাছে। মা শুয়ে শুয়ে বলল, ভাই, তুমি জেলা শহরে চাকরি নিও না। আমরা এখানে থাকি। না মা, তোমার চিকিৎসার জন্য টাকা লাগবে। মিথিলার পড়াশোনার জন্য টাকা লাগবে। আমাকে ভালো চাকরি করতে হবে কি? রাকিব বলল। পরের সপ্তাহে রাকিবের ফোন এল। এনজিও থেকে চাকরি হয়েছে। পরের মাস থেকে জয়েন করতে হবে। রাকিব খুশি হল। কিন্তু সাথে সাথে চিন্তাও হল। জেলা শহরে থাকবে কোথায়? বাসা ভাড়া নিতে হবে। সেই টাকা কোথায়? রাকিব মানিক স্যারের কাছে গেল। সব বলল। মানিক স্যার শুনলেন। তারপর বললেন, তুমি চিন্তা করো না। আমার জেলা শহরে একটা ছোট্ট ফ্ল্যাট আছে। খালি পড়ে আছে। তুমি সেখানে থাকতে পারো। প্রথম ৩ মাস ভাড়া লাগবে না। রাকিবের চোখে পানি এল। স্যার, আপনি তুমি ভালো ছেলে। তোমার উন্নতি হোক, এটাই চাই। মানিক স্যার হাসলেন। রাকিব স্যারের পা ছুঁয়ে সালাম করল। চতুর্থ অধ্যায়, জেলা শহরে নতুন জীবন। পরের মাসের প্রথম দিনে রাকিব জেলা শহরে চলে এল। মা আর মিথিলা গ্রামে রইল। রাকিব ঠিক করল সপ্তাহে একদিন গ্রামে যাবে। মানিক স্যারের ফ্ল্যাট ছোট্ট কিন্তু পরিষ্কার। একটা রুম, একটা রান্নাঘর, একটা বাথরুম। রাকিব নিজের জিনিসপত্র গুছিয়ে রাখল। পরদিন এনজিও অফিসে গেল। কাজ শুরু হল। রাকিবকে দায়িত্ব দেওয়া হল ৫টা গ্রামের স্কুল দেখাশোনা করার। সপ্তাহে ৩ দিন স্কুলে যেতে হবে, বাকি দিন অফিসে। প্রথম দিন রাকিব একটা গ্রামে গেল। স্কুলটা খুবই খারাপ অবস্থায়। ছাদ দিয়ে পানি পড়ে। বেঞ্চ ভাঙা। শিক্ষক মাত্র ২ জন। ছাত্রছাত্রী প্রায় ১৫০। রাকিব শিক্ষকদের সাথে কথা বলল। তারা বলল অনেক সমস্যার কথা। বেতন কম। সরকারি সাহায্য নেই। অনেক বাচ্চা স্কুল ছেড়ে দিয়েছে। রাকিব বুঝল এখানে অনেক কাজ করার আছে। সে মনস্থির করে ভালোভাবে কাজ করবে। সন্ধ্যায় রাকিব ফ্ল্যাটে ফিরল। একা একা রান্না করল। ভাত আর ডিম ভাজি। খেয়ে শুয়ে পড়ল। মায়ের কথা মনে পড়ল। মিথিলার কথা মনে পড়ল। রাকিব মাকে ফোন করল। মা, কেমন আছো? ভালো আছি। তুমি খেয়েছ? মা জিজ্ঞেস করল। হ্যাঁ মা। তুমি ওষুধ খেয়েছ তো? খেয়েছি। মিথিলা পড়াশোনা করছে। তুমি চিন্তা করো না। ফোন রেখে রাকিব ঘুমিয়ে পড়ল। দিন যাচ্ছে। রাকিব কাজে মন দিচ্ছে। সে দেখছে স্কুলগুলোর অবস্থা ধীরে ধীরে ভালো হচ্ছে। এনজিও থেকে সাহায্য আসছে। নতুন বেঞ্চ এসেছে। ছাদ মেরামত হয়েছে। শিক্ষকদের ট্রেনিং দেওয়া হচ্ছে।
রাকিব খুশি। তার মনে হচ্ছে সে কিছু ভালো কাজ করছে। 3 মাস পর রাকিব প্রথম বেতন পেল। 15,000 টাকা। রাকিব সাথে সাথে 10,000 টাকা মাকে পাঠিয়ে দিল। বাকি 5,000 টাকা দিয়ে নিজের খরচ চালাবে। মা ফোন করে কাঁদল। ভাই, তুমি এত টাকা পাঠালে তোমার কি হবে? মা, তুমি চিন্তা করো না। আমার হয়ে যাবে। তুমি ভালো থাকো গো। রাকিবের মনে হল জীবনে প্রথমবার সে কিছু করতে পারছে। 5ম অধ্যায়, নতুন বন্ধুত্ব। এনজিও অফিসে রাকিবের সহকর্মী অনেক। তার মধ্যে একজন মেয়ে আছে, নাম তানিয়া। তানিয়া ঢাকা থেকে এসেছে। লেখাপড়া করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। খুব মেধাবী। কিন্তু গ্রামের মানুষের জন্য কাজ করতে চায়। তাই এনজিওতে জয়েন করেছে। তানিয়া আর রাকিব প্রায় একসাথে মাঠে কাজ করে। স্কুলে যায়। শিক্ষকদের সাথে কথা বলে। বাচ্চাদের পড়ায়। ধীরে ধীরে তানিয়া আর রাকিবের মধ্যে বন্ধুত্ব হল। তানিয়া রাকিবকে অনেক কিছু শেখায়। কিভাবে প্রজেক্ট প্ল্যান করতে হয়, কিভাবে রিপোর্ট লিখতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। রাকিব তানিয়াকে শেখায় গ্রামের জীবন সম্পর্কে, গ্রামের মানুষের সমস্যা সম্পর্কে, কিভাবে তাদের সাহায্য করা যায়। একদিন তানিয়া রাকিবকে জিজ্ঞেস করল, তুমি কি বিয়ে করেছ? রাকিব হেসে বলল, না। বিয়ের কথা ভাবার সময় নেই। এখন পরিবারের দায়িত্ব আছে গু। তোমার পরিবার কেমন? তানিয়া জিজ্ঞেস করল। রাকিব তার মা আর মিথিলার কথা বলল। বাবার মৃত্যুর কথা বলল। কিভাবে সে সংসার চালাচ্ছে সেই কথা বলল। তানিয়া শুনো চুপচাপ। তারপর বলল, তুমি খুব সাহসী। রাকিব কিছু বলল না। শুধু হাসল। সময় যাচ্ছে। রাকিবের কাজ ভালো হচ্ছে। এনজিও থেকে তাকে প্রশংসা করা হচ্ছে। বেতনও বাড়ল। এখন 17,000 টাকা পায়। রাকিব সপ্তাহে একদিন গ্রামে যায়। মাকে দেখে আসে। মিথিলার পড়াশোনা দেখে দেয়। মিথিলা এখন কলেজে পড়ছে। সে ডাক্তার হতে চায়। একদিন মা রাকিবকে বলল, ভাই, তোর বিয়ের কথা ভাবা উচিত কে? রাকিব হাসল। মা, এখনো সময় আছে। আগে মিথিলাকে প্রতিষ্ঠিত করি কি। কিন্তু তোর বয়স হয়ে যাচ্ছে। আমি চিন্তায় থাকি কি, মা বলল। তুমি চিন্তা করো না মা। সব ঠিক হবে। 6ষ্ঠ অধ্যায়, প্রেম আর স্বপ্ন। 1 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওতে প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন 20,000 টাকা। সে এখন একটা ভাড়া বাসায় থাকে। মাসে ভাড়া 5,000 টাকা। তবু মাকে প্রতি মাসে 12,000 টাকা পাঠায়। মিথিলা খুব ভালো ফলাফল করেছে। সে মেডিকেল কলেজে ভর্তি হতে চায়। কিন্তু ভর্তি পরীক্ষার জন্য কোচিং করতে হবে। কোচিং ফি অনেক। রাকিব চিন্তায় পড়ল। কোথা থেকে টাকা আসবে? তানিয়া বুঝতে পারল রাকিবের সমস্যা। একদিন সে বলল, রাকিব, তুমি কিছু চিন্তিত মনে হচ্ছে কি? রাকিব মিথিলার কথা বলল। তানিয়া বলল, আমি আমার এক বন্ধুকে জানি। সে ঢাকায় মেডিকেল কোচিং সেন্টার চালা। আমি তাকে বলবো। হয়তো কম ফিতে তোমার বোনকে ভর্তি করে নেবে গি। রাকিব অবাক হল। তুমি এত সাহায্য করছো কেন? তানিয়া চুপ করে রইল কিছুক্ষণ। তারপর বলল, কারণ তুমি ভালো মানুষ গো। রাকিব কিছু বলল না। কিন্তু মনের ভেতর একটা অনুভূতি হল। পরের সপ্তাহে তানিয়া তার বন্ধুর সাথে রাকিবের কথা হল। বন্ধু রাজি হল মিথিলাকে অর্ধেক ফিতে ভর্তি করতে। রাকিব খুশিতে আত্মহারা। সে তানিয়াকে ধন্যবাদ দিল বারবার। তানিয়া হেসে বলল, ধন্যবাদ না, একটা ট্রিট দাও। রাকিব তানিয়াকে নিয়ে গেল একটা রেস্টুরেন্টে। দুজন একসাথে খাবার খেল। অনেক গল্প করল। হাসল। খাওয়ার পর বাইরে বের হয়ে তানিয়া বলল, রাকিব, আমি তোমাকে একটা কথা বলতে চাই। বলো। তানিয়া একটু থেমে বলল, আমি তোমাকে ভালোবাসি। রাকিব স্তব্ধ হয়ে গেল। কি বলবে বুঝতে পারল না। তানিয়া বলল, আমি জানি এটা হঠাৎ শোনাচ্ছে। কিন্তু 1 বছর ধরে তোমার সাথে কাজ করছি। তোমার চরিত্র, তোমার পরিবারের প্রতি দায়িত্ববোধ, তোমার সততা, সব কিছু দেখেছি। তুমি আমার মনে জায়গা করে নিয়েছ। রাকিব কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তানিয়া, আমি জানি না কি বলবো। তুমি ঢাকার মেয়ে, উচ্চশিক্ষিত। আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার পরিবার গরিব।
আমার অনেক দায়িত্ব আছে গিউ। তানিয়া রাকিবের হাত ধরল। এগুলো আমার কাছে কোনো সমস্যা নয়। আমি তোমাকে চাই, তোমার টাকা বা স্ট্যাটাস নয় গিউ। রাকিবের চোখে পানি এল। তানিয়া, আমি তোমাকে কিছু দিতে পারব না গি। তুমি আমাকে ভালোবাসা দিতে পারবে, সততা দিতে পারবে। এটাই যথেষ্ট। রাকিব তানিয়ার দিকে তাকাল। তারপর বলল, আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু ভয় পাচ্ছি। কিসের ভয়? তানিয়া জিজ্ঞেস করল। ভয় পাচ্ছি তোমার পরিবার রাজি হবে না। ভয় পাচ্ছি আমি তোমাকে সুখী করতে পারব না গি। তানিয়া হাসল। আমার পরিবার আমাকে বিশ্বাস করে। আমি যদি খুশি থাকি, তারা খুশি থাকবে। আর তুমি আমাকে সুখী করতে পারবে কিনা সেটা সময় বলবে। আমরা একসাথে চেষ্টা করব। সেই রাতে রাকিব ঘুমাতে পারল না। সারারাত তানিয়ার কথা ভাবল। জীবনে প্রথমবার কেউ তাকে এভাবে ভালোবাসল। সপ্তম অধ্যায়, বাধা আর চ্যালেঞ্জ। পরের সপ্তাহে রাকিব গ্রামে গেল। মাকে সব কথা বলল। তানিয়ার কথা, প্রেমের কথা। মা শুনল চুপচাপ। তারপর বলল, মেয়ে কেমন? খুব ভালো মা। তুমি তাকে দেখলে পছন্দ করবে গি। তার পরিবার রাজি হবে? আমরা তো গরিব, খিমা চিন্তিত হল। তানিয়া বলেছে তার পরিবার তাকে বিশ্বাস করে। সমস্যা হবে না গি। মিথিলা খুশি হল। ভাইজা, তুমি বিয়ে করছ? আমি ভাবির সাথে দেখা করব। রাকিব হাসল। হ্যাঁ রে, তোকে নিয়ে যাব ঢাকায়। কিন্তু সমস্যা এল অন্য দিক থেকে। তানিয়া তার বাবা মাকে রাকিবের কথা বলল। প্রথমে তারা খুশি হল। কিন্তু যখন জানো রাকিব একজন এনজিও কর্মী, বেতন মাত্র 20,000 টাকা, তখন তারা আপত্তি করল। তানিয়ার বাবা বললেন, তানিয়া, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস করেছ। তুমি একজন ভালো চাকরিজীবী ছেলে পাবে। এই ছেলে তোমাকে কি দেবে? তানিয়া বলল, বাবা, আমি টাকার জন্য বিয়ে করছি না। আমি রাকিবকে ভালোবাসি। ভালোবাসা দিয়ে সংসার চলে না কি? তানিয়ার মা বললেন। বাবা, মা, রাকিব খুব সৎ এবং পরিশ্রমী। সে তার পরিবারের জন্য অনেক কষ্ট করছে। এরকম মানুষ এখন কমই আছে কি? তানিয়া বোঝানোর চেষ্টা করল। আমরা সময় চাই। আমরা ছেলেটাকে দেখতে চাই কি? তানিয়ার বাবা বললেন। তানিয়া রাকিবকে ফোন করে সব বলল। রাকিব শুনল। তারপর বলল, আমি জানতাম এটা হবে গু। তুমি হাল ছেড়ে দিও না। আমি তাদের বোঝাব। তানিয়া বলল। পরের মাসে রাকিব ঢাকায় গেল। তানিয়ার বাবা মার সাথে দেখা করল। তারা রাকিবকে অনেক প্রশ্ন করল। রাকিব সব সততার সাথে উত্তর দিল। তানিয়ার বাবা বললেন, তুমি তোমার ভবিষ্যৎ নিয়ে কি ভাবছ? তুমি সারা জীবন এনজিওতে থাকবে? রাকিব বলল, আঙ্কেল, আমি স্বপ্ন দেখি একদিন নিজের একটা স্কুল করব। গ্রামের গরিব ছেলে মেয়েদের বিনামূল্যে পড়াব। এটা আমার লক্ষ্য। তানিয়ার বাবা অবাক হলেন। তুমি কি জানো একটা স্কুল খুলতে কত টাকা লাগে? জানি আঙ্কেল। কিন্তু আমি বিশ্বাস করি যদি সততার সাথে চেষ্টা করি, একদিন সফল হব। তানিয়ার বাবা কিছু বললেন না। কিন্তু রাকিবের চোখে যে আগুন দেখলেন সেটা তাকে ভাবিয়ে তুলল। সেই রাতে তানিয়ার বাবা মা আলোচনা করলেন। তারপর তারা রাজি হলেন। কিন্তু একটা শর্ত দিলেন, রাকিবকে আরও ভালো চাকরি খুঁজতে হবে। রাকিব শর্ত মেনে নিল। অষ্টম অধ্যায়, নতুন সুযোগ। বিয়ের প্রস্তুতি শুরু হল। কিন্তু রাকিব চিন্তায় ছিল। বিয়েতে অনেক খরচ হবে। সেই টাকা কোথায়? তানিয়া বলল, আমরা সিম্পল বিয়ে করব। বেশি খরচ করব না আগে। কিন্তু তানিয়ার পরিবার বড় বিয়ে চায়। অনেক আত্মীয় স্বজন আছে। রাকিব টেনশনে ছিল। তখন মানিক স্যার তাকে ডাকলেন। স্যার বললেন, রাকিব, আমি শুনেছি তোমার বিয়ে হবে। আমি তোমাকে একটা উপহার দিতে চাই। স্যার একটা খাম দিলেন। খামে ছিল 50,000 টাকা। রাকিবের চোখ বড় হয়ে গেল। স্যার, এটা আমি নিতে পারব না গি। এটা উপহার। তুমি আমার ছাত্রের মতো। তুমি অবশ্যই নেবে। স্যার জোর করলেন। রাকিব স্যারকে জড়িয়ে ধরল। স্যার, আপনি আমার জন্য অনেক কিছু করেছেন গি। তুমি ভালো থাকো। এটাই চাই। এদিকে রাকিবের ভাগ্য ঘুরতে শুরু করল। একদিন এনজিওর ডিরেক্টর রাকিবকে ডাকলেন। বললেন, রাকিব, তোমার কাজ আমরা খুব পছন্দ করেছি। আমরা একটা নতুন প্রজেক্ট শুরু করছি। তুমি প্রজেক্ট ম্যানেজার হবে।
বেতন হবে ৩৫,০০০ টাকা গু। রাকিব বিশ্বাস করতে পারল না। ৩৫,০০০ টাকা! এত টাকা কখনো কল্পনাও করেনি। স্যার, সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। তুমি যোগ্য। তুমি পারবে কি? ডিরেক্টর বললেন। রাকিব সাথে সাথে তানিয়াকে ফোন করল। তানিয়া খুশিতে চিৎকার করল। সেই সন্ধ্যায় রাকিব মাকে ফোন করল। সব বলল। মা কাঁদতে লাগল। খুশির কান্না। ভাই, আল্লাহ তোমার ভালো করেছে। তুমি অনেক কষ্ট করেছ কি? মা বলল। মা, এখন আমরা ভালো থাকব। মিথিলার পড়াশোনা ভালো হবে। তুমি সুস্থ থাকবে গু। বিয়ের দিন এল। সিম্পল কিন্তু সুন্দর বিয়ে। গ্রাম থেকে মা আর মিথিলা এসেছে। রাকিবের বন্ধুরা এসেছে। এনজিও অফিসের সবাই এসেছে। তানিয়া দেখতে খুব সুন্দর লাগছিল লাল শাড়িতে। রাকিব পাঞ্জাবি পরেছে। বিয়ে হল। সবাই দোয়া করল, আশীর্বাদ করল। রাকিব আর তানিয়া নতুন জীবন শুরু করল। নবম অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। বিয়ের পর রাকিব আর তানিয়া জেলা শহরে একটা বড় ফ্ল্যাট ভাড়া নিল। 2 বেডরুমের। তারা ঠিক করল মা আর মিথিলাকে নিয়ে আসবে। মা প্রথমে রাজি হল না। বলল, তোমরা নতুন বিয়ে করেছ। আমরা গেলে তোমাদের সমস্যা হবে গি। তানিয়া নিজে গ্রামে গেল। মাকে বলল, মা, আপনি আমার মা। আপনি না থাকলে আমার সংসার অসম্পূর্ণ। মা তানিয়াকে জড়িয়ে ধরল। মা, তুমি খুব ভালো। মা আর মিথিলা জেলা শহরে চলে এল। এখন তারা সবাই একসাথে থাকে। মিথিলা ঢাকায় কোচিং করছে। সে খুব মন দিয়ে পড়ছে। তার লক্ষ্য মেডিকেল কলেজে চান্স পাওয়া। রাকিব নতুন প্রজেক্টে কাজ শুরু করেছে। প্রজেক্টটা খুব বড়। 15টা গ্রামে কাজ করতে হবে। স্কুল, স্বাস্থ্যকেন্দ্র, নারী উন্নয়ন, সব ধরনের কাজ। রাকিব খুব ব্যস্ত হয়ে গেল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ। কিন্তু সে খুশি। কারণ সে মানুষের উপকার করছে। তানিয়াও কাজ করছে। সেও একটা প্রজেক্টে আছে। তাদের দুজনের মিলে এখন বেতন ৫৫,০০০ টাকা। এত টাকা রাকিব কখনো কল্পনা করেনি। এখন তারা স্বাচ্ছন্দ্যে আছে। মায়ের ভালো চিকিৎসা হচ্ছে। মিথিলার পড়াশোনা ভালো হচ্ছে। রাকিব কিছু টাকা সেভিংসও করছে। একদিন রাকিব তানিয়াকে বলল, তুমি জানো, আমার স্বপ্ন ছিল একটা স্কুল করা গিয়ে। হ্যাঁ, মনে আছে। তুমি এখনও সেই স্বপ্ন দেখো? তানিয়া জিজ্ঞেস করল। হ্যাঁ। আমি ভাবছি আমরা যদি কিছু টাকা সেভ করি, তাহলে হয়তো একদিন একটা ছোট্ট স্কুল খুলতে পারব। তানিয়া হাসল। চলো, আমরা একসাথে এই স্বপ্ন পূরণ করব। দুজনে মিলে প্ল্যান করতে লাগল। কিভাবে টাকা জমাবে? কোথায় স্কুল খুলবে? কিভাবে চালাবে? 1 বছর পর মিথিলা মেডিকেল ভর্তি পরীক্ষা দিল। রেজাল্ট আসল। সে চান্স পেয়েছে সরকারি মেডিকেল কলেজে। পুরো পরিবার খুশিতে আত্মহারা। মা কাঁদল। রাকিব মিথিলাকে জড়িয়ে ধরল। তানিয়া মিষ্টি বিতরণ করল। ভাইয়া, এটা তোমার জন্য। তুমি আমার জন্য সব ত্যাগ করেছ। মিথিলা কাঁদতে কাঁদতে বলল। না রে, এটা তোর নিজের যোগ্যতা। তুই মন দিয়ে পড়েছিস। রাকিব বলল। সেই রাতে রাকিব ছাদে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল বাবার কথা। বাবা বেঁচে থাকলে কত খুশি হতেন। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? বাবার কথা ভাবছি। সেই গরিব দিনগুলোর কথা ভাবছি। আজ আমরা এত দূর এসেছি। হ্যাঁ। আর এটা শুধু শুরু। আমাদের আরও অনেক পথ যেতে হবে। তানিয়া বলল। 10ম অধ্যায়, চূড়ান্ত স্বপ্ন। 3 বছর পার হয়ে গেল। রাকিব এখন এনজিওর সিনিয়র প্রজেক্ট ম্যানেজার। বেতন ৫০,০০০ টাকা। তানিয়া প্রজেক্ট কোঅর্ডিনেটর। বেতন ৪০,০০০ টাকা। মিথিলা এখন মেডিকেল কলেজের 3য় বর্ষে। সে খুব ভালো পড়ছে। তার লক্ষ্য একজন ভালো ডাক্তার হওয়া এবং গ্রামের মানুষের সেবা করা। মা এখন সুস্থ। তার মুখে হাসি ফিরে এসেছে। রাকিব আর তানিয়া এই 3 বছরে প্রায় 10 লক্ষ টাকা সেভ করেছে। এখন তারা ঠিক করেছে স্বপ্নের স্কুল খুলবে। রাকিব গ্রামে গিয়ে একটা জমি কিনল। 2 বিঘা জমি। সেখানে স্কুল করবে। তারা ব্যাংক থেকে লোন নিল। আরও 5 লক্ষ টাকা। মোট 15 লক্ষ টাকা দিয়ে স্কুল তৈরি করা শুরু হল।
মানিক স্যার অনেক সাহায্য করলেন। তিনি স্কুলের ডিজাইন করে দিলেন, শিক্ষক খুঁজে দিলেন। 6 মাস পর স্কুল তৈরি হল। নাম দেওয়া হল আলোর পাঠশালা গু। স্লোগান, শিক্ষাই আলো, শিক্ষাই মুক্তি গু। স্কুলে গরিব পরিবারের বাচ্চারা বিনামূল্যে পড়বে, ধনী পরিবারের বাচ্চারা কম ফিতে পড়বে। এই ফি দিয়ে স্কুল চলবে। স্কুল খোলার দিন গ্রামের সব মানুষ এল। জেলা প্রশাসক এলেন উদ্বোধন করতে। মানিক স্যার, এনজিওর ডিরেক্টর, সবাই এলেন। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একসময় খুব গরিব ছিলাম, লেখাপড়া করতে পারিনি ঠিকমতো, কিন্তু আমি হাল ছাড়িনি। আজ আমি এই স্কুল করলাম যাতে গ্রামের কোনো বাচ্চাকে টাকার অভাবে লেখাপড়া ছাড়তে না হয়। সবাই হাততালি দিল। তানিয়া বলল, এই স্কুল শুধু আমার স্বামীর স্বপ্ন নয়, আমার স্বপ্ন। আমরা চাই এই গ্রামের প্রতিটা বাচ্চা শিক্ষিত হোক। আবার হাততালি। স্কুল চালু হল। প্রথম দিন 50 জন বাচ্চা ভর্তি হল। দ্বিতীয় মাসে 100, তৃতীয় মাসে 200। রাকিব আর তানিয়া সপ্তাহে 3 দিন স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়, শিক্ষকদের ট্রেনিং দেয়া, স্কুল দেখাশোনা করে। মিথিলা ছুটির দিনে স্কুলে এসে বাচ্চাদের স্বাস্থ্য চেক আপ করে বিনামূল্যে। মা রান্না করে বাচ্চাদের খাওয়ায়। অনেক বাচ্চা গরিব পরিবার থেকে আসে, তারা দুপুরে খায় না, মা তাদের খাওয়ায়। 2 বছর পর স্কুলে 5 বাচ্চা পড়ছে, 10 জন শিক্ষক আছে। স্কুল ভালোভাবে চলছে। জেলার মধ্যে কি আলোর পাঠশালা কি একটা আদর্শ স্কুল হিসেবে পরিচিতি পেয়েছে। একাদশ অধ্যায়, জীবনের পূর্ণতা। 5 বছর পর রাকিবের বয়স এখন 33, তানিয়ার বয়স 31। তাদের একটা মেয়ে হয়েছে। নাম রাখা হয়েছে অনন্যা। অনন্যার বয়স 2 বছর। মিথিলা এখন ডাক্তার। সে একটা সরকারি হাসপাতালে কাজ করছে। সে গ্রামের মানুষের বিনামূল্যে সেবা দেয়া। মা সুস্থ এবং খুশি। তার নাতনি অনন্যাকে নিয়ে সময় কাটায়। আলোর পাঠশালা কি এখন জেলার সেরা স্কুলগুলোর একটা। এখানে 1000 বাচ্চা পড়ছে, 20 জন শিক্ষক আছে। স্কুলের রেজাল্ট খুব ভালো। রাকিব আর তানিয়া এখন আর এনজিওতে কাজ করে না। তারা পুরোপুরি স্কুলেই সময় দেয়া। তারা আরও 2টো স্কুল খোলার পরিকল্পনা করছে। একদিন রাকিব স্কুলের ছাদে দাঁড়িয়ে আছে। তানিয়া এসে পাশে দাঁড়াল, হাতে চায়ের কাপ। কি ভাবছ? তানিয়া জিজ্ঞেস করল। ভাবছি আমাদের যাত্রার কথা। 8 বছর আগে আমি একজন গরিব স্কুল শিক্ষক ছিলাম। আজ আমার নিজের স্কুল আছে। 1000 বাচ্চা পড়ছে গু। হ্যাঁ, আমরা অনেক দূর এসেছি, কিন্তু আরও অনেক পথ বাকি, কুতানিয়া বলল। জানো, কখনো কখনো মনে হয় স্বপ্ন দেখা ভালো। স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমি স্বপ্ন দেখেছিলাম বলে আজ এখানে এসেছি। তানিয়া রাকিবের হাত ধরল। আর আমি তোমাকে বিশ্বাস করেছিলাম বলে তোমার স্বপ্ন আমার স্বপ্ন হয়ে গেল গো। দুজন চুপচাপ দাঁড়িয়ে রইল। নিচে বাচ্চারা খেলছে, তাদের হাসির শব্দ শোনা যাচ্ছে। রাকিব বলল, জানো তানিয়া, আমার এখন মনে হয় জীবনের সবচেয়ে বড় সফলতা হলো মানুষের মুখে হাসি ফোটানো। টাকা, প্রতিষ্ঠা সব তুচ্ছ যখন দেখি একটা গরিব বাচ্চা আমাদের স্কুলে পড়ে ভালো রেজাল্ট করছে। গি তানিয়া মাথা নাড়ল। একদম ঠিক। তুমি জানো, গত সপ্তাহে সেই রহিম নামের ছেলেটা এসেছিল, যে 3 বছর আগে আমাদের স্কুলে ভর্তি হয়েছিল? হ্যাঁ, মনে আছে। তার বাবা রিকশা চালায়। সে ক্লাসে ফার্স্ট হয়েছে। তার বাবা এসে আমার পা ছুঁয়ে কাঁদছিল। বলছিল, আপনারা না থাকলে আমার ছেলে লেখাপড়া শিখতে পারত না। রাকিবের চোখ ভিজে গেল। এই মুহূর্তগুলোর জন্যই আমরা কাজ করি। গিয়ে হঠাৎ অনন্যা দৌড়ে এল। বাবা, বাবা, দেখো আমি কি এঁকেছি। রাকিব মেয়েকে কোলে তুলে নিল। অনন্যা একটা ছবি দেখাল। একটা স্কুল, সামনে অনেক বাচ্চা। এটা কি? রাকিব জিজ্ঞেস করল। এটা আমাদের স্কুল। দাদু বলেছে তুমি এই স্কুল বানিয়েছ গো, অনন্যা বলল। রাকিব মেয়ের কপালে চুমু খেল। হ্যাঁ রে, একদিন তুইও বড় হয়ে ভালো কিছু করবি গ। আমি ডাক্তার হব, মাসির মতো। তারপর গরিব মানুষদের দেখব, অনন্যা বলল। তানিয়া হাসল। দেখছ, আমাদের পরবর্তী প্রজন্ম স্বপ্ন দেখছে গু। দ্বাদশ অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিন্তু জীবন কখনো সোজা পথে চলে না।
একদিন রাকিব খবর পেল স্কুলের জমি নিয়ে সমস্যা হয়েছে। একজন স্থানীয় রাজনীতিবিদ দাবি করছে জমিটা তার। রাকিব চিন্তায় পড়ে গেল। সে আইনজীবীর সাথে দেখা করল। আইনজীবী বলল, কাগজপত্র দেখাও। রাকিব সব কাগজ দেখাল। আইনজীবী দেখে বলল, তোমার কাগজ ঠিক আছে, কিন্তু ওই লোক ক্ষমতাবান, সে ঝামেলা করবে। তাহলে কি করব? রাকিব জিজ্ঞেস করল। কোর্টে কেস করতে হবে, সময় লাগবে, টাকাও লাগবে। রাকিব বাড়ি ফিরে তানিয়াকে সব বলল। তানিয়া শুনল। তারপর বলল, আমরা লড়ব, আমরা সত্যের পক্ষে আছি। কেস শুরু হল। প্রতি সপ্তাহে কোর্টে যেতে হচ্ছে, আইনজীবীর ফি দিতে হচ্ছে, টাকা খরচ হচ্ছে অনেক। কিন্তু রাকিব হাল ছাড়ল না। সে জানে সে ন্যায়ের পক্ষে। এই সময় গ্রামের মানুষ রাকিবের পাশে দাঁড়াল। তারা একটা কমিটি করল। সবাই মিলে টাকা তুলো রাকিবকে সাহায্য করার জন্য। একদিন গ্রামের চেয়ারম্যান রাকিবের কাছে এসে বলল, রাকিব, তুমি আমাদের গ্রামের গর্ব, তুমি আমাদের বাচ্চাদের শিক্ষিত করছ, আমরা তোমাকে একা ছাড়ব না। রাকিব কান্নায় ভেঙে পড়ল। আপনারা আমার পরিবার। মানিক স্যারও সাহায্য করলেন। তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলল। প্রশাসক বিষয়টা দেখলেন। 6 মাস পর কোর্ট রায় দিল রাকিবের পক্ষে। জমি রাকিবেরই। সেই দিন স্কুলে উৎসব হল। সবাই খুশি। বাচ্চারা নাচল, গাইল। রাকিব মাইকে বলল, আজ আমরা জিতেছি। কিন্তু এটা শুধু আমার জয় নয়, এটা আমাদের সবার জয়, সত্যের জয়। ত্রয়োদশ অধ্যায়, সম্প্রসারণ। কেস জেতার পর রাকিবের আত্মবিশ্বাস বেড়ে গেল। সে ঠিক করল আরও একটা স্কুল খুলবে, পাশের জেলায়। তানিয়া রাজি হল। তারা আবার সেভিংস শুরু করল। এই সময় একটা বড় সুখবর এল। একটা আন্তর্জাতিক এনজিও তাদের স্কুলের কথা শুনেছে। তারা সাহায্য করতে চায়। এনজিওর একজন প্রতিনিধি এল আলোর পাঠশালাকে দেখতে। সে সব দেখল। শিক্ষকদের সাথে কথা বলল, বাচ্চাদের সাথে কথা বলল। তারপর সে রাকিবকে বলল, আমরা আপনার কাজে মুগ্ধ। আমরা আপনাকে 10 লক্ষ টাকা গ্রান্ট দিতে চাই নতুন স্কুলের জন্য। রাকিব বিশ্বাস করতে পারল না। 10 লক্ষ টাকা? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আপনি একটা প্রস্তাব লিখে পাঠান, আমরা অনুমোদন করব। রাকিব আর তানিয়া রাত দিন পরিশ্রম করে প্রস্তাব লিখল, পাঠিয়ে দিল। 1 মাস পর অনুমোদন এল। 10 লক্ষ টাকা। রাকিব পাশের জেলায় জমি কিনা। নতুন স্কুল তৈরি শুরু হল। এবার আরও বড় স্কুল, আরও ভালো সুবিধা। মিথিলা বলল, ভাইজা, নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিক বানাও। আমি সপ্তাহে একদিন এসে বাচ্চাদের দেখব। চমৎকার আইডিয়া, রাকিব বলল। নতুন স্কুলে একটা হেলথ ক্লিনিকও তৈরি হল। মিথিলা আর তার 2 জন সহকর্মী ডাক্তার সেখানে বিনামূল্যে সেবা দেয়া। নতুন স্কুলের নাম দেওয়া হল আলোর পাঠশালা, দুগ। এখানেও গরিব বাচ্চারা বিনামূল্যে পড়ে। 1 বছরে দ্বিতীয় স্কুলেও 5 বাচ্চা ভর্তি হল। রাকিবের স্বপ্ন আরও বড় হল। সে ভাবল জেলার প্রতিটা গ্রামে একটা করে স্কুল করবে। চতুর্দশ অধ্যায়, পুরস্কার। 3 বছর পর। রাকিব এখন 40 বছরের। তার 5টা আলোর পাঠশালাগুলো আছে, 5টা জেলায়। প্রায় 3000 বাচ্চা পড়ছে। 2 শিক্ষক কাজ করছে। একদিন রাকিব একটা ফোন পেল। ঢাকা থেকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে। আপনি রাকিব হোসেন? ফোনে একজন জিজ্ঞেস করল। জিউ। আপনাকে জানাতে পেরে আনন্দিত যে আপনার নাম জাতীয় শিক্ষা পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে। আপনি গ্রামীণ শিক্ষায় অসামান্য অবদান রেখেছেন। রাকিব স্তব্ধ হয়ে গেল। জাতীয় পুরস্কার? সত্যি? রাকিব জিজ্ঞেস করল। হ্যাঁ। আগামী মাসে ঢাকায় অনুষ্ঠান হবে। মাননীয় প্রধানমন্ত্রী পুরস্কার দেবেন। রাকিব ফোন রেখে তানিয়াকে জড়িয়ে ধরল। তান, আমরা জাতীয় পুরস্কার পেয়েছি। তানিয়া কাঁদতে লাগল। খুশির কান্না। তুমি পেরেছ, তুমি সত্যিই পেরেছ। মা খবর শুনে কাঁদল। ভাই, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। মিথিলা বলল, ভাইজা, তুমি আমার হিরো গো। অনন্যা, এখন 7 বছর, বলল, বাবা, তুমি সবচেয়ে ভালো বাবা। পুরস্কারের দিন।
ঢাকা বঙ্গভবন। রাকিব স্যুট পরেছে। তানিয়া শাড়ি পরেছে। মা, মিথিলা, অননা সবাই গেছে। মানিক স্যারও গেছে। তিনি রাকিবকে বললেন, আমি গর্বিত তোমার শিক্ষক ছিলাম গ। অনুষ্ঠানে অনেক মানুষ। রাকিবের নাম ডাকা হল। সে মঞ্চে উঠল। প্রধানমন্ত্রী তাকে পুরস্কার দিলেন। একটা ক্রেস্ট, একটা সার্টিফিকেট আর ৫ লক্ষ টাকা। রাকিব মাইকে দাঁড়িয়ে বলল, আমি একজন সাধারণ গ্রামের ছেলে। আমার বাবা রিকশা চালাতেন। আমি গরিব পরিবার থেকে এসেছি। কিন্তু আমি স্বপ্ন দেখতে ছাড়িনি। আজ আমি এখানে দাঁড়িয়ে বলতে পারি, যে কেউ পারে যদি সে চেষ্টা করে। পুরো হল হাততালিতে মুখরিত হল। এই পুরস্কার শুধু আমার নয়। এটা আমার স্ত্রী তানিয়ার, আমার মায়ের, আমার বোন মিথিলার, আমার গুরু মানিক স্যারের, আর আমার সেই সব বাচ্চাদের যারা আলোর পাঠশালায় পড়ছে। আবার হাততালি। অনুষ্ঠান শেষ হল। সবাই বাড়ি ফিরল। সেই রাতে রাকিব ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকাল। তার মনে পড়ল সেই দিনের কথা যখন সে পদ্মা নদীর ধারে বসে ভাবছিল জীবন দিয়ে কি করবে। আজ সেই জীবন কত বদলে গেছে। তানিয়া এসে পাশে দাঁড়াল। কি ভাবছ? ভাবছি আমরা কত দূর এসেছি। আর ভাবছি আমাদের এখনো কত কাজ বাকি। হ্যাঁ, আমাদের স্বপ্ন এখনো শেষ হয়নি, তানিয়া বলল। ৫০ অধ্যায়, উত্তরাধিকার। আরও ৫ বছর কেটে গেল। রাকিবের বয়স এখন ৪৫। তার ১০টা আলোর পাঠশালাগু আছে। ১০টা জেলায়। ৬,০০০ বাচ্চা পড়ছে। ৪ শিক্ষক কাজ করছে। মিথিলা এখন একজন সফল ডাক্তার। সে নিজের একটা হাসপাতাল খুলেছে। গরিব মানুষদের বিনামূল্যে চিকিৎসা দেয়া। অনন্যা এখন ১২ বছর। সে আলোর পাঠশালাতেই পড়ছে। সে খুব মেধাবী। তার স্বপ্ন শিক্ষক হওয়া। বাবার মতো। মা এখন অনেক বয়স্ক, কিন্তু সুস্থ। সে নাতিনাতনীদের নিয়ে সময় কাটায়। হ্যাঁ, রাকিবের এখন ২ সন্তান। অনন্যার পরে একটা ছেলে হয়েছে। নাম অনির্বাণ। বয়স ৫ বছর। রাকিব এখন একটা বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। তার কাজের স্বীকৃতি সারা দেশে। বিদেশ থেকেও মানুষ আসে তার স্কুল দেখতে। কিন্তু রাকিব এখনও সেই সাধারণ মানুষই আছে। সে নিজে স্কুলে যায়। বাচ্চাদের পড়ায়। তাদের সাথে খেলে। একদিন একজন সাংবাদিক রাকিবকে ইন্টারভিউ করতে এল। সে জিজ্ঞেস করল, আপনার সাফল্যের রহস্য কি? রাকিব হেসে বলল, রহস্য বলে কিছু নেই। শুধু ৩টা জিনিস, স্বপ্ন, পরিশ্রম আর সততা। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আরও ২০টা স্কুল খুলব। প্রতিটা জেলায়। যাতে কোনো বাচ্চা শিক্ষা থেকে বঞ্চিত না হয়। আপনি কি রাজনীতিতে আসবেন? অনেকে বলছে আপনি দেশের জন্য অনেক করতে পারবেন। রাকিব মাথা নাড়ল। না, আমি শিক্ষক থাকতে চাই। রাজনীতি আমার জায়গা নয়। সাংবাদিক আরও অনেক প্রশ্ন করল। রাকিব উত্তর দিল। সেই রাতে টিভিতে ইন্টারভিউ দেখানো হল। পুরো দেশ দেখল। অনেক মানুষ অনুপ্রাণিত হল রাকিবের গল্পে। পরের দিন রাকিবের ফোন বাজতে লাগল। অনেক মানুষ সাহায্য করতে চায়। ডোনেশন দিতে চায়। স্বেচ্ছাসেবক হতে চায়। রাকিব তানিয়াকে বলল, দেখছ, মানুষ ভালো কাজে এগিয়ে আসতে চায়। শুধু সুযোগ দরকার। তানিয়া বলল, হ্যাঁ। আর তুমি সেই সুযোগ তৈরি করেছ। শেষ অধ্যায়, জীবনের অর্থ। আরও ১০ বছর পরের ঘটনা। রাকিবের বয়স এখন ৫৫। চুলে পাক ধরেছে। কিন্তু চোখে এখনও সেই আগুন। তার এখন ২৫টা আলোর পাঠশালাগু আছে। ১৫,০০০ বাচ্চা পড়ছে। ১,০০০-এর বেশি শিক্ষক কাজ করছে। মা আর বেঁচে নেই। ৩ বছর আগে মারা গেছেন। শান্তিতে। তার শেষ ইচ্ছা ছিল রাকিব যেন তার কাজ চালিয়ে যায়। রাকিব সেই ওয়াদা রেখেছে। মিথিলা এখন একজন প্রতিষ্ঠিত ডাক্তার। তার হাসপাতাল জেলার সেরা হাসপাতাল। সে বিয়ে করেছে একজন ইঞ্জিনিয়রকে। তাদের ২ সন্তান। অনন্যা এখন ২২ বছর। সে শিক্ষক হয়েছে। আলোর পাঠশালাতেই পড়ায়। সে বাবার উত্তরসূরি। অনির্বাণ এখন ১৫ বছর। সে মেডিকেলে পড়তে চায়। মাসির মতো ডাক্তার হতে চায়। রাকিব এখন অনেক কম সময় অফিসে থাকে।
বেশিরভাগ সময় বাচ্চাদের সাথে থাকে। গল্প বলে, গান শেখায়, জীবনের পাঠ দেয়। একদিন একটা বাচ্চা রাকিবকে জিজ্ঞেস করল, স্যার, আপনি এত কিছু করলেন কেন? আপনি তো ব্যবসা করে ধনী হতে পারতেন। রাকিব হাসল, বাবা, টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমি যখন দেখি তুমি ভালো রেজাল্ট করেছ, তখন যে আনন্দ পাই সেটা কোনো টাকায় কেনা যায় না। তাহলে জীবনের অর্থ কি স্যার? বাচ্চাটা জিজ্ঞেস করল। রাকিব একটু ভাবল। তারপর বলল, জীবনের অর্থ হল অন্যের জীবনে আলো জ্বালানো। যদি তুমি একজন মানুষকেও সাহায্য করতে পারো, তাহলে তোমার জীবন সার্থক। বাচ্চাটা মাথা নাড়ল। আমিও আপনার মতো হতে চাই স্যার। রাকিব বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিল। তুমি আমার চেয়ে আরও ভালো হবে। সেই সন্ধ্যায় রাকিব আর তানিয়া তাদের বাড়ির ছাদে বসে আছে। সূর্য অস্ত যাচ্ছে। আকাশ লালকুমলা রঙে রাঙানো। তানিয়া বলল, তুমি জানো, যখন প্রথম তোমাকে দেখেছিলাম তখন জানতাম না তুমি এত দূর যাবে। রাকিব হাসল। আমিও জানতাম না, কিন্তু তোমাকে পেয়েছিলাম বলে সম্ভব হয়েছে। না, তুমি পেরেছ তোমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের কারণে। আমি শুধু সাথে ছিলাম। তুমি শুধু সাথে ছিলে না, তুমি আমার শক্তি ছিলে, আমার অনুপ্রেরণা ছিলে। দুজন চুপচাপ বসে রইল। নিচে কি আলোর পাঠশালা দেখা যাচ্ছে। বাচ্চারা খেলছে। রাকিব বলল, জানো তানিয়া, আমি এখন শান্তিতে আছি। আমার মনে হয় আমি আমার জীবন দিয়ে কিছু অর্থবহ করতে পেরেছি। তুমি পেরেছ। তুমি হাজারো জীবন বদলে দিয়েছ। তানিয়া বলল। হঠাৎ অনন্যা এল। বাবা, মা, খাবার তৈরি। রাকিব উঠে দাঁড়াল। চলো। তিনজন একসাথে নিচে নামল। পরিবার একসাথে বসে খাবার খেল, হাসল, গল্প করল। রাতে শোয়ার আগে রাকিব জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকাল। দূরে তারা জ্বলছে। রাকিব মনে মনে ভাবল, জীবন একটা যাত্রা, কখনো কঠিন, কখনো সহজ। কিন্তু যদি তুমি স্বপ্ন দেখো, যদি তুমি পরিশ্রম করো, যদি তুমি সৎ থাকো, তাহলে তুমি অবশ্যই সফল হবে। আর সবচেয়ে বড় সফলতা হল যখন তুমি অন্যের জীবনে আলো জ্বালাতে পারো। রাকিব হাসল। তারপর বিছানায় শুয়ে পড়ল। গভীর ঘুমে তলিয়ে গেল। শান্তির ঘুম, পরিতৃপ্তির ঘুম। কারণ সে জানে তার জীবন সার্থক হয়েছে, তার স্বপ্ন পূরণ হয়েছে। আর এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া।